গত সপ্তাহে আমরা যে ক্লাস করেছিলাম অষ্টমী না, আজকে আমরা নবমী করব। তো নবমীর প্রথমেই বলছে সাচ অষ্টমী জুতা গ্রাহ্যা যুগ্মা, অর্থাৎ নবমী তিথি অষ্টমী যুক্ত গ্রহণ করবে। মানে দুদিন যদি নবমী 2 দিন কর্মযোগ্য পায়, তাহলে পূর্ব দিনে নবমী কর্ম করতে হবে। এটা আমাদের প্রধান বক্তব্য। এরপর নবমী ব্রত কি কি আছে? নবমীর একটা ব্রত আছে, তচ্চ গৌরী প্রীতি কামনায়া মহানবম্যম আরভ্য নববর্ষানি যাবৎ সকল শুক্ল নবমীষু পৃষ্ঠকৈতের ভোজন নিবৃত্তিরূপং কুর্যা। কি বলছে এটা? মানে গৌরী প্রীতি কামনা করিয়া, গৌরী মানে কে? গৌরী মানে দুর্গা। গৌরী প্রীতি কামনা করিয়া মহানবমীতে, আশ্বিন মাসের শুক্লপক্ষে যে নবমী, সেখানে শুরু করতে হবে। আশ্বিন মাসের শুক্লপক্ষ মানে দুর্গাপুজোর সময় যেটা হয়, সেই নবমীতে শুরু করে 9 বৎসর পর্যন্ত প্রত্যেক শুক্লপক্ষের নবমীতে, প্রতি মাসের শুক্লপক্ষের নবমীতে পিষ্টক ভিন্ন খাইবে না। পিষ্টক মানে পিঠে তৈরি করে খেতে হবে, এই ব্রত করা যাবে। এইটাই হচ্ছে নবমী ব্রত। এই ভবিষ্য পুরাণে কি বলেছে না, নবমনাং নববর্ষানি রাজন পৃষ্ঠাসনো ভবেদ তস্য তুষ্টা ভবেদ গৌরী সর্বকাম প্রদা শুভা। যদি এগুলো আমাদের বর্তমানে প্রচলন নেই, তবু আমাকে পাঠ্যপুস্তকে আছে, অতএব এটা পড়ে রাখতে হবে। কি বলছে? হে রাজন, 9 বৎসর পর্যন্ত প্রত্যেক শুক্ল নবমীতে পৃষ্ঠকাহারী হইবে, তাহাতে গৌরী তাহার প্রতি সন্তুষ্ট হইয়া সকল কামনার ফল দেন ও মঙ্গল করেন। হ্যাঁ, অতএব কি বলছে যে দিবা পঞ্চম জামার্থং মুখ্য কাল তেন দিনোদ্বয়ে পঞ্চম জামার্থ ব্যাপারে নবমী তথা পূর্ব দিনে প্রথম, উভয় দিনে পঞ্চম জামার্থ ব্যাপিত্যপি পূর্ব দিনে যুগ্মা তত্র গৌরী পূজনীয়া। এই ব্রতে পৃষ্ঠক ভোজন আছে বলিয়া মুখ্যকাল দিনের পঞ্চম জামার্থ। অতএব 2 দিনে পঞ্চম জামার্থ পাইলে পূর্ব দিনে ব্রত করিবে, 2 দিনেই পঞ্চম জামার্থ না পাইলে পূর্ব দিনে সায়াহ্নের পূর্বে মুহূর্তকাল পাইলেও যুগ্ম শাস্ত্র অনুসারে পূর্ব দিনের নবমীর ব্রত করিবে। এই ব্রতে গৌরীর পূজা করিবে। তাহলে এই ব্রতের মুখ্য মুখ্য ইয়ে কি রইল? যে গৌরী পূজা। এবার বাকি রইল জামার্থ। ব্যাপারটা কি জামার্থ? জামার্থ জিনিসটা নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে, ওটা পরে বোঝাচ্ছি। আগে আমরা বিষয়টা শেষ করি। জামার্থ জিনিসটা আমি পরে, এটা এমনি বোঝালে আমরা নোট দিতে হবে যে জামার্থ, পঞ্চম জামার্থ। এই যে একটা নোট দিয়েছিলাম, ওই মুহূর্তের একটা নোট দিয়েছিলাম, জামার্থরও নোট দিতে হবে, নইলে বোঝা যাবে না। পরে ওইটা পরের ক্লাস আমি এটাকে ক্লিয়ার করে দেবো। এখন আমরা এটা পড়ে যাই, জিনিসটা বিষয়টা জেনে যাই যে কি কি বলেছে। কারণ নবমীর ইয়েটা খুব বড় আছে, নবমী তিথির যে এটা একটু বড় আছে, ঠিক আছে? সুতরাং তাহলে এই ব্রতে পৃষ্ঠ ভোজন আছে বলিয়া মুখ্যকাল দিনে পঞ্চম জামার্থ, অর্থাৎ 2 দিনে পঞ্চম জামার্থ পাইলে পূর্ব দিনে ব্রত করিবে, 2 দিনে পঞ্চম জামার্থ না পাইলে পূর্ব দিনে সায়াহ্নের পূর্বে মুহূর্তকাল পাইলেও যুগ্ম শাস্ত্র অনুসারে পূর্ব দিনে নবমীর ব্রত করিবে। এই ব্রতে গৌরীর পূজা করিবে। হয়ে গেল। এবার মহানন্দা। মহানন্দা একটা ব্রত আছে। মাঘ শুক্ল নবম্যা অক্ষয় ফল কামনায়া স্নান দানাদিকং কর্তব্য। মাঘ মাসের শুক্লপক্ষে যে নবমী, অর্থাৎ সরস্বতী পুজোর পরে যে নবমীটা পড়ছে, এই নবমীটা হচ্ছে মহানন্দা নবমী। এটাতে কি করতে? স্নান আর দান। মাঘে মাসি তু যাহা শুক্লা নবমী লোক পূজিতা মহানন্দেতি সাপ্রক্তা সদানন্দ করি নিনাম স্নানং দানং তপ হোম দেবার্চনম উपोषणम সর্বং তদক্ষয়ং জাতি যদস্যাং ক্রিয়তে নরই। অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষীয় নবমীর নাম হচ্ছে মহানন্দা,
তাহাতে অক্ষয় ফল কামনা করিয়া স্নান দানাদি করিবে। ভবিষ্য পুরাণে এর বচন যেটা পড়লাম, যে মাঘ মাসে শুক্লপক্ষের জগৎ প্রশংসনীয় যে নবমী, তাহাকে মহানন্দা বলে, এবং ওই নবমী লোকের আনন্দকারিণী, ওই জন্য মহানন্দা। ইহাতে লোক স্নান দান তপস্যা হোম দেব পূজা উপবাস করবে। ইহার মধ্যে যে যে কার্য করিবে সে সেই কার্য সকল কার্যই অক্ষয় ফলজনক হইবে। স্নানাদ পূর্বাহ্ন মুখ্য কাল তেন উভয় দিনে চেত পূর্বাহ্ন ব্যাপিনী নবমী তদা পরদিনে স্নানাদিকম কর্তব্যম। এখানে একটা নোট দেখো কি বলছে, স্নানাদিতে পূর্বাহ্ন মুখ্য কাল, যে কোনো স্নানে পূর্বাহ্ন হচ্ছে মুখ্য কাল। পূর্বাহ্ন কি আমি একদিন নোটও দিয়েছি আর বলেও দিয়েছি যে পূর্বাহ্নটা কি। হ্যাঁ, তাহলে অতএব এই নবমী 2 দিনে পূর্বাহ্ন ব্যাপিনী হইলে পরদিনে স্নান ও দানাদি করিবে। ব্রত উপবাস ও স্নানাদি কার্যের মুহূর্তের অনন্য কাল ব্যাপিনী উদয়গামিনী তিথি গ্রহণ করিবে। পরদিনে কেন করছে উদয়গামিনী, যে বলে দিল। এখানে স্নান উপবাস আর দানাদির ক্ষেত্রে বলছে উদয়গামিনী, সেই জন্য উদয়গামিনী এখানে হচ্ছে। তাহলে আগে আমরা কি পড়লাম, অষ্টমী জুতা, কিন্তু এইখানে আবার একটা কি নোট পেলাম, যে স্নান দান ব্রত উপবাসের ক্ষেত্রে হচ্ছে উদয়গামিনী। উদয়গামিনী অর্থাৎ তার পরের দিন উদয়টা পাচ্ছে, উদয় মানে সূর্যের যেদিন উদয় পাচ্ছে সেই দিন। অতএব হ্যাঁ, এই বচন অনুসারে এটা হবে। এবার হচ্ছে শ্রী রাম নবমী ব্রত আসছে সামনেই। তচ্চ চান্দ্র চৈত্রস্য শুক্ল নবম্যাং কর্তব্য। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে চান্দ্র কেন ধরলো, এখানে চান্দ্র কথাটা উল্লেখ কেন করলো, কারণ এই যে কর্মটা এটা হয় গৌণ চান্দ্র অনুযায়ী। কেন, এটা তিথিকৃত এবং এই যে জন্ম, সেজন্য এটা তো হলো, যদিও এগুলো সবই তিথিকৃত্যের আলোচনা করছি, তবুও এখানে চান্দ্র মাসটা উল্লেখ করে দিয়েছি। এইবারে চান্দ্র চৈত্র শুক্ল নবম্যাং কর্তব্য, চান্দ্র চৈত্রের শুক্ল নবমীতে কর্তব্য। তত্র উপবাস প্রধানম, এখানে উপবাসটা হচ্ছে প্রধান। আর কি, শ্রীরাম পূজা প্রভৃতি তার অঙ্গ। এই ব্রত নিত্য কাম্য, নিত্যকর্ম মানে না করলে দোষ হয়, অর্থাৎ করতেই হবে। আর কাম্য কর্ম না করলে দোষ হয়। কাম্য কর্ম মানে কামনা করিয়া যে কর্ম, তাহলে এই কর্মটা 2 রকমই হয়, নিত্য বটে কাম্য বটে। তুলসী দ্বারা শালগ্রামে শ্রীরামের পূজা করলে বেশি ফল হয়। এই নবমী তিথি ষষ্ঠী দণ্ডাত্মিকা, সেদিন যেটা বলছিলাম 6 দণ্ড হইলে তাহাকেই পুনর্বসু নক্ষত্রে আদর জানিবে, খণ্ডিতা হইলে ওই নক্ষত্রে আদর নাই। এই ব্রতে সংকল্পাদির বেলায় শ্রী রাম ও নবম্যাম তিথ এইরূপ উল্লেখ করিবে। শুধু নবম্যাম নয়, শ্রী রাম ও নবম্যাম তিথ এই কথাটা উল্লেখ করবে। ঠিক আছে, যেদিন ওই নবমী অখণ্ডা অর্থাৎ একদিন মাত্র ব্যাপিনী হইয়া পুনর্বসু যুক্ত হইবে, সেই দিনে শ্রীরাম নবমী ব্রত করিবে। যেমন আমরা জন্মাষ্টমীতে কি পড়ে এলাম, রোহিণী নক্ষত্র যুক্ত, আর শ্রীরামচন্দ্রের বেলায় পুনর্বসু নক্ষত্র যুক্ত, এটা মাথায় রাখতে হবে। তাহলে পুনর্বসু নক্ষত্র যুক্ত হলে রামনবমী ব্রত কি বলছে, যে যেদিনে ওই নবমী অখণ্ডা অর্থাৎ একদিন মাত্র ব্যাপিনী, অখণ্ডা খণ্ড না, পুনর্বসু নক্ষত্র হইবে, সেই দিনে শ্রীরাম নবমী ব্রত করিবে। নবমী খণ্ডিতা হলে অর্থাৎ 2 দিন পাইলে, একাদশীর দিনে দশমী পারণযোগ্য পাইলে, অর্থাৎ পালন করতে পারা যায় এমন একটু দশমী পাইলে, অষ্টমী যুক্ত নবমী খণ্ড ত্যাগ করিয়া দশমী যুক্ত নবমী খণ্ডে অর্থাৎ পরদিন মুহূর্ত নুনকাল ব্যাপিনী নবমী খণ্ডে শ্রীরাম নবমী ব্রত করিবে। কি মানেটা দাঁড়াইলো,
তাহলে এখানে বলছে যদি নবমী পেরিয়ে দশমী পাবে, তাহলে দশমী সংযুক্ততে করা যাবে কখন না অষ্টমী যুক্ত নবমী খণ্ড ত্যাগ করিয়া কখন করবো আমরা একাদশী দিনের দশমী পারণযোগ্য কাল পাইলে, অর্থাৎ পালন করিতে পারা যায় এমন একটু দশমী পাইলে অষ্টমী যুক্ত নবমী খণ্ড ত্যাগ করিয়া দশমী যুক্ত নবমী খণ্ডে অর্থাৎ পরদিন, মানে এটা বুঝতে পারলে, মানে রাম নবমী করে যদি তারপর দিন আমার একাদশী পড়ে যায়, রামনবমী যদি দশমী যুক্ত করলাম কিন্তু দেখা গেল তারপরের দিন আমাকে একাদশী ব্রত করতে হচ্ছে, তাহলে করা যাবে না। তাহলে বলছে করা যাবে না যদি তারপরের দিন রামনবমীর প্রারণ করার মতো মানে সময় থাকে, অর্থাৎ সেই দিন যদি একাদশী না হয়ে যায়, দশমী যুক্ত একাদশী যদি থাকে সেদিন তাহলে একাদশী হবে না, কিন্তু দেখা গেল যে দশমী যুক্ত একাদশী নয়, তাহলে পরের দিন কিন্তু রামনবমী করা যাবে না, রামনবমী তখন পূর্ব দিনেই করতে হবে। আর একবার বলবেন এটা, আর বোঝাতে পারলাম মানে না, ধরা যাক আরেকবার বলুন এটা। রামনবমী দশমী যুক্ত করতে বলছে, পুনর্বসু নক্ষত্র যুক্ত দশমী যুক্ত যদি হয়, কিন্তু পরের দিন দেখা গেল একাদশী পড়ে যাচ্ছে, তাহলে রামনবমী ব্রতটার পালন হলো না, একাদশীর দিন আমার ব্রত পড়ে গেল, কিন্তু দেখা গেল পরের দিন দশমী যুক্ত একাদশী পড়েছে, অর্থাৎ সেই দিন একাদশীটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সেদিন পালন করা যাবে, দশমী আছে, তাহলে পরে এই দশমী যুক্ত যে নবমী সেখানে এই রামনবমীর ব্রত করা যায়। আমি তাহলে বলছি এটা অষ্টমী তিথিযুক্ত নবমী থাকলে শুক্লপক্ষের চৈত্র মাসে তবে সেটা রামনবমী ব্রত হবে, কিন্তু যদি পরের দিন পালন করার মতন একাদশী হয়ে যায়, পালন না অষ্টমী যুক্ত করতে না, পারে, তাহলে ভুল কিন্তু বলছি, ভুল হলো, উপবাসে দানে ইয়েতে কি বললো যে উদয়টা, উদয়ের কথা বলেছে, এই তো স্মৃতি পড়তে গেলে খুব প্রত্যেকটা পদে পদে মনে রাখতে হবে। আমি পরের নোটটা কি পড়লাম, ওখানে বলছে সাচ অষ্টমী নবমী যুক্ত, অষ্টমী যুক্ত নবমী গেছে, প্রথমে বলে দিচ্ছি, কিন্তু এখানে একটা কলম দিয়েছে যে দান উপবাস এদের ক্ষেত্রে কি বলেছে যে নবমী যদি পরের দিনও উপবাস, যেহেতু উদয় ব্যাপিনী মানে কাকে বলছে, ধরা যাক অষ্টমী ছেড়ে নবমী সকাল 10টা কি 10:30টায় পেল, তাহলে সেদিন তো উদয় পেল না নবমীর, অষ্টমীর উদয়, পরের দিন যখন আবার নবমীটা দশমী সংযুক্ত হচ্ছে, তাহলে উদয়টা কার পেল, নবমীর, অতএব সেই রকম দিনে বলছে ওই উপবাসটা করতে, এই ক্ষেত্রে বলছে, কারণ এখানে উপবাস প্রধান বলে দিয়েছে, রামনবমীতে কি রামের পূজার উপবাস প্রধান। এইবার বলছে আবার এখানে আরেকটা যুক্ত আছে কি পুনর্বসু নক্ষত্র ব্যাপার আছে, সেই জন্য কলমটা দিল কি যে পুনর্বসু নক্ষত্রটাকে দেখতে হবে, যদি নবমী তিথি ছদণ্ডাত্মিকা হইলে তাহাতে পুনর্বসু নক্ষত্রে আদর জানিবে, অর্থাৎ পুনর্বসু নক্ষত্র নিশ্চিত ছদণ্ড যদি ইয়ে পায় নবমী, তাহলে সেই দিনটাই জানতে হবে, কিন্তু যদি ওই নক্ষত্রে আদর না পায়, খণ্ডিত হলে অর্থাৎ পাচ্ছে না পুনর্বসু নক্ষত্র, তখন বলছে এই ব্রতে সংকল্পীদের বেলায় খণ্ডিত হলে আদর নাই, অর্থাৎ যদি খণ্ডিত হয় দুদিনের যদি হয় তখন এই আদর নাই, যেদিন এই নবমী অখণ্ডা অর্থাৎ একদিন মাত্র ব্যাপিনী থাকবে সারাদিন, মানে আজকে সকালে লাগলো আবার কালকের ভোরে ছেড়ে গেল, সারাদিন একদিনই থাকলো, সূর্যোদয়ের পূর্বে ছেড়ে গেল, তখন বলছে এখানে পুনর্বসু যুক্ত হইবে, অর্থাৎ পুনর্বসু যুক্ত পেয়েছে, সেই দিনে রামনবমী ব্রত করিবে, কিন্তু নবমী খণ্ডিত হইলে অর্থাৎ 2 দিন পাইলে, নিয়ে একটা কলম দিয়েছে কি একাদশীর দিনে, খুব ভালো করে বুঝতে হবে, একাদশীর দিনে দশমী পারণযোগ্য পাইলে, অর্থাৎ
পালন করিতে পারা যায় এমন একটু দশমী পাইলে অষ্টমী যুক্ত নবমী খণ্ড ত্যাগ করিয়া দশমী যুক্ত নবমী খণ্ড অর্থাৎ পরদিন মুহূর্ত নুনকাল ব্যাপিনী নবমী খণ্ডে শ্রীরাম নবমী ব্রত করিবে। আবার বলছি এই জায়গাটা ভালো করে বুঝে যান সব। তাহলে প্রথম দিনে অষ্টমী যুক্ত নবমী প্রথমে, দ্বিতীয় দিনে দশমী যুক্ত নবমী, ঠিক আছে? দশমী যুক্ত নবমী পরের দিন আবার দশমী যুক্ত একাদশী। বলছে দশমীটা এমন কতক্ষণ আছে কিনা দেখবেন যে ওই দশমী থাকাকালীন আমি যেন ওই রামনবমীর ব্রতের পালনটা করতে পারি। সেই রকম যদি থাকে তাহলে ওই দশমী সংযুক্ত নবমীর দিনেই এই রামনবমীর ব্রত করিবে। আর যদি সেরকম না থাকে তাহলে পূর্ব দিনে হবে। বুঝতে পারলাম? এইটা হচ্ছে ব্যাপার, এটা বুঝে নিতে হবে। এইবার কি বলছে, একাদশীর দিনে দশমী পারণযোগ্য না হইলে, দশমী একটাও না থাকিলে পুনর্বসু যোগ হোক বা না হোক অষ্টমী যুক্ত নবমী খণ্ডে অর্থাৎ পূর্ব দিনে উপবাস ও শ্রীরামাদির পূজা করিবে, পরদিনে দশমীতে পালন করিবে। দশমীতেই পালন করিবে, এটি নিয়ম জানিবে। একদম লিখে দিয়েছে, আমি যেটা বলছিলাম সেটা পরিষ্কার লিখে দিয়েছি। চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণ নবমী পুনর্বসু নক্ষত্র যুক্ত হইয়া মধ্যাহ্নকাল পাইলে সেই তিথি মহাপুণ্যজনক। অষ্টমী যুক্ত নবমী ত্যাগ করিবে, নবমীতে উপবাস করিবে। কি বলল? নবমী পূর্ণ নবমী পুনর্বসু নক্ষত্র যুক্ত মধ্যাহ্নকাল ব্যাপিনী যদি পাই, সেক্ষেত্রে যদি অষ্টমী যুক্ত নবমী ত্যাগ করে এই দিনে করতে বলছে। মধ্যাহ্নকাল ব্যাপিনী যেদিন পেল, ধরা যাক আগের দিন বিকেল 4টে কি 5টার সময় কি দুপুর 2টোর সময় লেগেছে, পরের দিন বেলা 3টে অব্দি আছে, তাহলে পরের দিন মধ্যাহ্নকাল ব্যাপিনীটা পেলাম। সুতরাং পরের দিনেই রামনবমী ব্রত করতে বলছে, ঠিক আছে? এবং তারপরের দিন অর্থাৎ দশমীর দিনে পালন করিবে। পরিষ্কার লিখে দিই। রামনবমী গেল, এবার আসছি জগদ্ধাত্রী পূজায়। জগদ্ধাত্রী পূজা আমরা সবাই জানি কার্তিক মাসে পুনর্বসু যুক্তা, মানে ওই ব্যাপারটা আবার কি একটু ওইখানটা একটু বলে দিন। পুনর্বসু নক্ষত্র যুক্ত হলে পরে কোনটা বলবো? প্রথমে একটা তো বললাম ওইটা, এটা বলছে চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণা নবমী পুনর্বসু নক্ষত্র যুক্ত হইয়া মধ্যাহ্নকাল পাইলে, অর্থাৎ বুঝতে পারো কেন, মনে হয় অষ্টমীর দিন পেল না, তারপরের দিন মধ্যাহ্নকাল ব্যাপিনী আছে কিন্তু পুনর্বসু নক্ষত্র যুক্ত আছে, তখন বলছে সেই দিন করবে আর দশমীর দিনে পালন করবে তারপরের দিনে। পুনর্বসু নক্ষত্র নবমী তিথি সারাদিন পেল, বেলাটা গোটায়, বেলা 3টে 4টে অব্দি, সেই দিন হবে রামচন্দ্রের পূজা এবং রামনবমী। তারপরের দিন যেহেতু দশমী, মানে এই দিন বিকেল 4টে, মানে তারপর দিন নিশ্চয়ই বেলা 2টো 3টে 2:30টা পর্যন্ত থাকবেই দশমী, তাহলে সেই দশমীতে পালন করা যাবে, কারণ সেদিন একাদশী পড়ছে না, সেই দশমীতে নিশ্চয়ই পালন করা যাবে। অতএব সেই দিন রামনবমীর পুজো। এরপর আসছে জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী পূজার 2টি কল্প, তার মধ্যে প্রথম কল্প হচ্ছে কি, কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী অষ্টমী ও নবমী, এই 3 তিথিতে 3 পূজা, আর দশমীতে বিসর্জন। যথা নিগম কল্পসারে, হ্যাঁ, জ্ঞান সারস্বত গ্রন্থে বলেছে, হে মহেশ্বর, অন্য এক প্রকার পূজা বলিতেছে শুনুন। সপ্তমী হইতে নবমী পর্যন্ত 3 তিথি পূজার কাল, এই 3 তিথিতে 3 পূজা করিবে এবং দশমীতে বিসর্জন করিবে।
কার্তিক মাসের শুক্লপক্ষের একমাত্র নবমীতে যে পূজা করা হয় তাহাই দ্বিতীয় কল্প। একটা কল্প কি হলো? সপ্তমী, অষ্টমী, নবমী। আর একটা কল্প কি হলো? শুধু নবমী। সপ্তমী, অষ্টমী, নবমীতেও করা যাবে, আবার শুধু নবমীতেও করা যাবে। ধর্ম অর্থ কামনা সিদ্ধির নিমিত্ত কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে ভক্তিপূর্বক জগন্মাতা দুর্গার পূজা করিবে। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিন তিথিতে তিন পূজা করিতে না পারিলে একমাত্র নবমীতে জগদ্ধাত্রী পূজা করিবে। কেমন ভাবে? সংযোগ পৃথকত্ব ন্যায় অনুসারে জগদ্ধাত্রী পূজার নিত্যত্ব কাম্যত্ব দুই আছে। এটাও নিত্যত্ব কাম্যত্ব। প্রত্যেক বৎসর কার্তিক মাসে শুক্লপক্ষের নবমীতে, ভালো করে শোনো, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন ও সায়াহ্ন। তাহলে একটা পূর্বাহ্ন তো হলো, একটা মধ্যাহ্ন তো হলো, একটা সায়াহ্ন। তাহলে তিন কালে তিনবার পুজো করা যায়, অথবা শুধু সপ্তমী, অষ্টমী, নবমী করা যায় আলাদা আলাদা পৃথক পৃথক, যেটা চন্দননগরে হয়। আবার এটাও ঠিক বলছি, যদি কারোর তিনবার পুজো করার মতো ক্ষমতা বা সময় না থাকে, তাহলে পূর্বাহ্নও শুধু করা যাবে, কেবল পূর্বাহ্নও করা যাবে ওই নবমীর দিন। সাধক এই পূজা করলে রাজা হবে, ইহার গৃহে পুত্র পৌত্র ধন ও ঐশ্বর্য হবে। এই দুইটি বচনে বর্ষে বর্ষে, এখানে যে বচনগুলো দেওয়া আছে, প্রপূজয়ে জগদ্ধাত্রী কার্তিকে শুক্লপক্ষকে দিনোদয়ে চ মধ্যাহ্নে সায়াহ্নে নবমী উভয় দিনে পূর্বাহ্নে মুহূর্তন্নুন নবমী লাভে পূর্ব দিনে পূজাত্রয়ং কার্যম তৃতীয় ত্রিকাল ব্যাপিত্তেন বলবত্বাৎ। অর্থাৎ বলছে, যদি এই দুইটি বচনে বর্ষে বর্ষে, এই যেখানে লিখেছে দেখো, গোটা মন্ত্রটা পড়ি, এটা বুঝিয়ে দিই একটু। কার্তিকস্য শীতে পক্ষে মানে শুক্লপক্ষ নবম্যাং জগদীশ্বরম ত্রিকালম এককালং বা বর্ষে বর্ষে প্রভুজয়ে। ত্রিকালং, ত্রিকালং মানে তিনবার, তিনটে কাল। কি কি কাল? পূর্বাহ্নকাল, মধ্যাহ্নকাল, সায়াহ্নকাল। কিংবা বলছে এককালং বা বর্ষে বর্ষে প্রপূজয়ে। এই যে বর্ষে বর্ষে কথাটা বলেছে, অর্থাৎ দ্বিবচন, এবং ফলশ্রুতি আছে বলিয়া জগদ্ধাত্রী পূজার নিত্যতা ও কাম্যতা স্থির করে। এখানে নিত্যতা, কাম্যতা এইটা পেয়েছে। এবং কৃত্বা চক্রবর্তী ভবে সাধক সপ্তম, যেটা বলছে ফলটা কি হয়? চক্রবর্তী মানে এখানে কি? চক্রবর্তী রাজা, অনেক রাজ্যের রাজা যারা হয় তাদেরকে চক্রবর্তী রাজা বলে। সাধক, সাধক অনেক, মানে এখন তার রাজার ব্যাপার নেই, এখন বর্তমানে বহু সম্পদের মালিক হতে পারে, তাহলে সেইটা পাবে বলছে। এবং পুত্র পৌত্র ধন ঐশ্বর্য হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কার্তিক মাসে শুক্লপক্ষের নবমীতে পূর্বাহ্নে, মধ্যাহ্নে, অপরাহ্নে জগদ্ধাত্রী পূজা করিবে। দুই দিনে মধ্যাহ্নে পূর্বাহ্নে মুহূর্তের অনুন নবমী পাইলে পূর্ব দিন জগদ্ধাত্রী দেবীর পূজাত্রয় করিবে। যদি দুই দিনই পায়, পূর্ব দিনে করতে হবে, কারণ পূর্ব দিন করিলে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এই তিন কালে নবমী তিথি পাওয়া যায়, কিন্তু পরদিন নবমী সেরূপ কালত্রয় ব্যাপিনী হয় না। উক্তরূপ স্থলে পূর্বদিন পূজা করার পক্ষে বসুন্ধরা যুগ্ম শাস্ত্র এবং বৃহস্পতি বচন প্রমাণ কেমন না? শ্রাবণী দুর্গা নবমী দুর্বা চৈব হুতাশনী পূর্ববিদ্ধৈব কর্তব্য শিবরাত্রির বলে দিনম। শ্রাবণী পূর্ণিমা, দুর্গা নবমী অর্থাৎ জগদ্ধাত্রী পূজার নবমী, দুর্বা অষ্টমী, রম্ভা তৃতীয়া, শিবরাত্রি চতুর্দশী এবং দুধ প্রতিপদ, এই সকল তিথি স্ব বিহিত কার্যের বেলায় পূর্ব পূর্ব তিথি যুক্ত গ্রহণ করিবে।
অর্থাৎ শ্রাবণী পূর্ণিমা বা দৈর্ঘ্য নবমী 2 দিন বিহিত কর্মের যোগ্য পাইলে তাহার কার্য পূর্ব দিনে করিবে, অন্য তিথিতেও এইরূপ জানিবে। পূর্ব দিনে পূর্বাহ্নে নবমী একেবারেই না হইলে বা মুহূর্তের কম নবমী হইলে, অথচ পরদিনে পূর্বাহ্নে মুহূর্ত অন্যান্য কাল ব্যাপিনী নবমী হইলে পরদিনেই জগদ্ধাত্রী পূজা করিবে। পূর্ব দিনে পূর্বাহ্ন পেলই না, কিন্তু পরদিনে যদি মুহূর্ত অন্যান্য কাল ব্যাপিনী নবমী হয় পরদিনে জগদ্ধাত্রী পূজা করিবে। তখন পরদিনে পূর্বাহ্নে নবমীর মধ্যে এক পূজা, মধ্যাহ্নে দশমীতে আরেকটি এবং অপরাহ্নে দশমীতে আরেকটি পূজা করিবে। এটা নিগম কল্পসার গ্রন্থে বলেছে, হে জগন্ময়ী, নবমী তিথি যদি পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন রূপ ত্রিকাল না পায়, তা হইলে উক্ত ত্রিকালে জগদ্ধাত্রী দেবীর পূজা হয় কি রূপে? এইরূপ মহাদেবের প্রশ্নের উত্তরে দেবী কি উত্তর দিয়েছেন? দেবী বলছেন যে যে দিনে নবমী তিথি পূর্বাহ্নে মুহূর্ত ব্যাপিনী হইবে সেই দিনে পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্নে জগদ্ধাত্রী পূজা করিবে। হে ত্রিলোচন, তখনও পূর্বাহ্নের মুহূর্ত প্রাপ্তি আবশ্যক জানিবে। সাধক 3 কালে 3টি পূজা করিতে সক্ষম হইলে এক পূর্বাহ্ন, মধ্যাহ্ন বা অপরাহ্ন কালে 3 পূজা করিবে। এই স্থলে দেবীর অভিপ্রায় এই যে মুহূর্তের অনূনকাল ব্যাপিনী নবমী যুক্ত এক সূর্য কিরণ বিশিষ্ট দিনে পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্নে 3 পূজা করিবে। অর্থাৎ পূর্বাহ্নে মুহূর্তকাল ব্যাপিনী নবমী থাকিলে পরে মধ্যাহ্ন ও অপরাহ্নে দশমীতেও পূজা করিতে পারা যায়। এবং এইখানে একটা জিনিস, দুর্গা পুজোয় দশমীতে বলি নিষিদ্ধ আছে, কিন্তু এই দশমীতে আবার বলি যদি কারোর ব্যবস্থা থাকে, নবমীতে তো বলি হয় অনেক জায়গায়, জগদ্ধাত্রী পুজো দেখা গেল দশমী লেগে গিয়েছে, কিন্তু সেই দশমীতেও বলিদান করা যাবে, নিষিদ্ধ নহে জগদ্ধাত্রী পূজায়, শুধুমাত্র জগদ্ধাত্রী পূজায় একদম লেখা আছে। আমি পড়ছি, একটু পরে আবার আসবো, ঠিক আছে। যখন 2 দিনে পূর্বাহ্নে মুহূর্তের কম কাল ব্যাপিনী নবমী হইবে, তখন অন্য উপায় নাই বলিয়া পূর্ব দিনে নবমীতে মধ্যাহ্নে 2 পূজা এবং অপরাহ্নে 1 পূজা, এইরূপ 3টি পূজা করিবে। পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন 3 কালে 3টি পূজা করিতে সমর্থ না হইলে একমাত্র পূর্বাহ্নে একবার পূজা করিবে। কারণ শক্তি সঙ্গম তন্ত্র বচনে ত্রিকালে অথবা এক কালে প্রত্যেক বৎসর পূজা করিবে। শক্তের পক্ষে 3 কালে, অশক্তের পক্ষে 1 কালে এইরূপ ব্যবস্থিত বিকল্প শ্রুতি আছে। খুব ভালো করে এগুলো জেনে রাখা দরকার, কারণ জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেকে প্রশ্ন করতে পারে, অনেক প্রশ্ন আসতে পারে জগদ্ধাত্রী পুজো নিয়ে। যেখানে জগদ্ধাত্রী পুজো হয় বা না হলেও আশেপাশে গ্রাম থেকে যখন একটা স্মৃতি শাস্ত্র নিয়ে পড়া হবে, লোকে জেনে যাবে, তখন অনেকেই আসতে পারে যে জগদ্ধাত্রী পুজোটা কবে করা উচিত। পূর্বদিন পূর্বাহ্নে মুহূর্ত নবম বা একেবারেই নবমী না হইলে, অথচ পরদিন পূর্বাহ্নে মুহূর্তের অন্যান্য কাল ব্যাপিনী নবমী হইলে পরদিনে 3 কালে পূজা করার বিধান হইলে সেই মধ্যাহ্ন অপরাহ্নে দশমীতে যে 2টি পূজা করিতে হইবে তাহাতে বলিদান করা যায় কি রূপে? প্রশ্ন করেছে। কারণ যে স্থানে মনুষ্যগণ দশমীতে বলিদান করে মারি ভয় ও নানা উৎপাত দ্বারা সেই রাজ্য নাশ প্রাপ্ত হয়, তিথি তত্ত্বধিত এই ভবিষ্য পুরাণ বচন দ্বারা দশমীতে বলিদান নিষিদ্ধ হইয়াছে, এইরূপ বলা যায় না। কারণ হে পার্বতী, নবমী তিথি ধরিয়া যে স্থানে পূজা বিহিত হইয়াছে সেই স্থলে দশমীতে বলিদান নিষিদ্ধ জানিবে। এখানে নবমী যুক্ত 3 ধরিয়া পূজা বিহিত হইয়াছে, অতএব এই স্থলে দশমীতে বলিদান নিষিদ্ধ নহে। এইখানে বোঝা গেল, নবমী তিথি ধরিয়া যে স্থানে পূজা বিহিত হইয়াছে সেই স্থলে দশমী, মানে নবমী পুরো আছে, তখন দশমীর দিনে আর বিসর্জন এই বলিদান করা যাবে না। কিন্তু বলছে নবমী যুক্ত দশমী,
অতএব সেখানে ক্রিয়াটা কি হচ্ছে? নবমীর ক্রিয়া। দশমী লেগে গেলে এই ক্ষেত্রে শুধু জগদ্ধাত্রী পুজো, বলিদান নিষিদ্ধ নয়। নিগম কল্পসারের এই বচন দ্বারা সেই দশমীতে বলিদান করা যাইবে, ইহা স্পষ্ট বলা হইয়াছে। এই স্থলে কেহ কেহ এইরূপ দোষশ্রুতি থাকায় দশমীতে মধ্যাহ্নে অপরাহ্নে যে দুটি পূজা করা যায় তাহাতে বলিদান অনেকে করেনি না। পরের দুটোতে জগদ্ধাত্রী পূজার সংকল্প দক্ষিণার বাক্যে সৌরমাস উল্লেখ করিবে, কারণ এটা তিথি, এটা তো তিথি হচ্ছে। কারণ কি? জগদ্ধাত্রী পূজা তন্ত্রোক্ত সকল কর্মেই তন্ত্রোক্ত সকল কর্মে সৌরমাস উল্লেখ করিবে, ইহা যোগিনী তন্ত্রের বচনে জানা যায়। যথা কি বলেছে? এই রূপে যুগভেদে ভিন্ন ভিন্ন মাস বলা হইল, কিন্তু কলিতে সকল কার্যে সৌরমাস উল্লেখ করিবে। এই পর্যন্ত হলো নবমী। নবমীটা শেষ হলো। এবার আমি রেকর্ডিংটা অফ করি, তারপর যদি কারো প্রশ্ন থাকে